মালয়েশিয়ার ফার্স্ট অফ অল আমি চিন্তা করছি আমার বাজেটের কথা। আমাদের পেনম্যানের ক্ষেত্রে আমরা সাধারণত 3-4টা দেশ আছে যেখানে কোনো সার্ভিস চার্জ দেই না। ইমেল আসার হলো 7 দিন পরে হলো আমি হলো এম্বাসি ফেস করি, ইন্টারভিউ দেওয়ার 2 ঘন্টা পরে হলো আমার তা আপনি মালয়েশিয়াকে কেন পছন্দ করলেন? আরো দেশে তো অ্যাপ্লিকেশন করতে পারতেন। আমরা তো একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে যদি আপনারা মালয়েশিয়াতে যান এবং আল্লাহর রহমতে ভিসা হয় তাহলে আপনাদেরকে এয়ার টিকিট আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করব। সেটা কি রেখেছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 26 তারিখে আমরা ফ্লাইট। সো এই যে ভাই সবকিছু মিলে ওভারঅল 10-এ 10-এর মধ্যে পেনম্যানকে কত দিবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি খুবই এক্সাইটেড কজ আজকে দুটো স্টাডি ভিসা সাকসেস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আছেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন অ্যান্ড দেলোয়ার ভাই। সাব্বির এবং দেলোয়ার ভাই আছেন আমাদের সাথে। দুজনেই মালয়েশিয়ার স্টাডি ভিসা পেয়েছে এবং দুজনেই খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু, আমাদের সাথেও বন্ধু এবং ভাইয়ের মতো সম্পর্ক। সো ভাইয়ের আপনাদের দুজনকে কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভিসা কপিটা যদি একটু দেখাতেন ক্যামেরার দিকে। দিস ইজ মাই ভিসা কপি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা সাব্বির ভাই, আপনাকে প্রথম প্রশ্ন করি। সো আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু বলতেন, কোথা থেকে পড়াশোনা করলেন? আচ্ছা, আমি আমার ব্যাচেলরটা কমপ্লিট করছি ঢাকা কলেজ থেকে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সোশিওলজি। এখন তো আপনি মালয়েশিয়াতে পড়তে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন? আমি মাস্টার্স করতে যাচ্ছি, মাস্টার্স ইন কমিউনিকেশনের উপরে। আমি আসবো আপনার কাছে আবার। সো দেলোয়ার ভাই, আপনি আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলবেন এবং কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটা একটু বলবেন। আমার হলো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হচ্ছিল আমি ঢাকা কলেজের সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে হলো আমার ব্যাচেলরটা শেষ করি। দেন হলো এখন হলো আমি মাস্টার্স করার জন্য মালয়েশিয়াতে যাচ্ছি, মাস্টার্স ইন কমিউনিকেশন। জি, আচ্ছা। তো বাহিরে তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসে যে আসলে বাহিরে যে অ্যাপ্লিকেশন করবে এখানে জটিলতার কিছু ব্যাপার আছে, হ্যাসেলের ব্যাপার আছে, বা কমফোর্ট জোনের বাহিরে গিয়ে কিন্তু ওখানে পড়াশোনা বা সেটেলমেন্টের ব্যাপার কাজগুলো করতে হয়। সো এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে। তো এই চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও আপনারা কেন বাহিরে অ্যাপ্লিকেশন করলেন? বাইরে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রথম প্রসেসটা যেটা ছিল, সর্বপ্রথম হলো আমি হলো আমার নিজের মতো করে সব কিছু হলো বা খোঁজ খবর নিতে থাকি এবং মোটামুটি 6 মাসের মতো হলো আমি আমার মতো করে খোঁজ খবর নেওয়ার পর পরবর্তীতে একদিন হলো আমার বন্ধুর সাথে দেখা হলো। তো ওর সাথে যখন দেখা হলো বলতে কথাবার্তা হচ্ছিল, তো আমি বললাম যে আমার তো হলো ইচ্ছে হলো মাস্টার্স হলো বাইরে করার জন্য, তাহলে কিভাবে কি করা যায়। দেন হলো ও আমাকে সাজেস্ট করলো যে বন্ধু আমরা হলো পেন মেনে যেতে পারি, যেহেতু আগে থেকে ওর পরিচিত ছিল, আমার পরিচিত ছিল না। তো ওর মাধ্যমে হলো আসার পরবর্তীতে হলো ভাইয়াদের সাথে বসি, সর্বপ্রথম সামরান ভাইয়ের সাথেই বসার পর ভাইয়া হলো সবকিছু আমাদেরকে ডিটেলস বলে আসলে হলো কোন কোন দেশগুলো নিয়ে আপনারা হলো কাজ করতেছেন, ইউকে, ইউএসএ বা কানাডার যে বিষয়গুলো আমাদেরকে বলার পর দেন হলো আমরা চিন্তা ভাবনা করলাম আসলে আমাদের জন্য হলো কস্ট ইফেক্টিভ কোনটা হবে। যেহেতু ইউএসএতে হলো দেখা যাচ্ছে হলো আমরা যখন বাংলাদেশ থেকে যেতে চাই তখন হলো আমাদেরকে লং একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগে এবং ইউকের ক্ষেত্রে হলো বা মানে বড় একটা বাজেট আমাদেরকে রাখতে হয়। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু আমরা দুইজনে হলো এখন স্টুডেন্ট, নিজেদের হলো আর্নিং দিয়ে হলো আমরা চাচ্ছি আমাদের মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। দেন ভাইয়ের সাথে বললাম যে ভাই আমাদের হলো কস্ট ইফেক্টিভ এবং আমাদের জন্য ভালো হবে সেই একটা হলো কান্ট্রি সাজেস্ট করেন। দেন হলো ভাইয়া হলো আমাদেরকে মালয়েশিয়া সাজেস্ট করলো। মালয়েশিয়া সাজেস্ট করার পর মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করলো। অ্যাপ্লিকেশন করার পর আমাদের 24শে নভেম্বর 26 তারিখে আমাদের হলো প্রোফাইলগুলো সাবমিট করে। আচ্ছা, সাবমিট করার পরবর্তীতে দেন হলো ইএমজিএস থেকে হলো আমাদেরকে হলো একটা ইন্টারনাল এক্সামের জন্য হলো বলে, যেটা ভার্সিটিকে হলো রিকোয়েস্ট করে। 13 দিন পর হলো ভার্সিটি হলো আমাদের সেই এক্সামটা, আপনি খুব সুন্দর টাইম কাউন্ট করে রেখেছেন। ভার্সিটি হলো সেই এক্সামটা নেয় 13 দিন পরে। দেন নেওয়ার পরবর্তীতে যেটা হয় আমাদের হলো ডকুমেন্টগুলো সাবমিট করার হলো টোটাল আমার হলো ইভেল আসতে হলো আমার 4 দিন সময় লাগছে আমার এক্সামের পরে। আচ্ছা, অর্থাৎ যেদিন হলো ডকুমেন্ট সাবমিট করে এক্সামের দেন 2 দিন পরে হলো আমার হলো ইএমজিএস অ্যাপ্রুভাল দেয় এবং তার 2 দিন পরে হলো কি আমার হলো ইভেল আসে। ইভেল আসার হলো 7 দিন পরে হলো আমি হলো এম্বাসি ফেস করি, মালয়েশিয়ান হাই কমিশনে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি। ইন্টারভিউ দেওয়ার 2 ঘন্টা পরে হলো আমার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সাব্বির ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, তা আপনি মালয়েশিয়াকে কেন পছন্দ করলেন? আরো দেশে তো অ্যাপ্লিকেশন করতে পারতেন, যেহেতু আপনি স্টুডেন্ট হিসেবে ভালো রেজাল্ট যথেষ্ট ভালো আছে, ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেছেন, যেটি বাংলাদেশের অন্যতম একটা বিখ্যাত নামকরা কলেজ। সো মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি কেন পছন্দ করলেন? মালয়েশিয়ার ফার্স্ট অফ অল আমি চিন্তা করছি আমার বাজেটের কথা।
লিমিটেড বাজেটের মধ্যে মালয়েশিয়াটা আমার চুজ করাটাই বেটার হবে। পাশাপাশি এখন মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম ইজ মাচ বেটার দেন আওয়ার কান্ট্রি। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে ওয়ার্ল্ড ক্লাসিক কয়েকটা সিটি, তাহলে দেখবেন যে কেএল তো এখন বিশ্বমানের একটা শহর। এটা একটা বিষয়। তারপরে কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনা করলে সাধারণত এটা একটা গ্লোবাল ডিগ্রি, রাইট? হ্যাঁ, তো সো গ্লোবাল ডিগ্রি যখন কারো সিভিতে অ্যাড হয় তখন কিন্তু তার জব মার্কেটেও একটা ডিমান্ড তৈরি হয়। পাশাপাশি আমার মনে হয় আপনারা একমত হবেন, মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করলে কিন্তু ওখান থেকে ভবিষ্যতে ক্রেডিট ট্রান্সফার করে অন্যান্য দেশ যেমন ইউকে, আমেরিকা, অবশ্যই আপনাদের মাথায় হয়তো আমাদের এরকম ছিল যে আমরা ক্রেডিট ট্রান্সফার করা বা আপনার ওইখান থেকে আমাদের সেকেন্ড মাস্টার্স বা পিএইচডি অথবা পিএইচডির জন্য আমরা মালয়েশিয়া থেকে মুভ করব। এটা একটা ভালো ডিসিশন, কারণ কি বাংলাদেশ থেকে অনেক দেশে কিন্তু আমরা জানি বর্তমানে ইউএসএতে বা ক্যানাডাতে ভিসার ইস্যু খুবই কম। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও যখন কিন্তু অন্যান্য দেশ যদি আমরা দেখি যারা একটু মোটামুটি র্যাঙ্কিংয়ে ভালো পজিশন আছে বা ফাইন্যান্সিয়ালি ভালো পজিশন আছে, ওই সকল দেশ থেকে কিন্তু ভিসার ইস্যুটা ভালো। কারণ আমাদের স্টুডেন্ট আমরা দেখছি বাংলাদেশ থেকে রিফিউজ হয়েছে কিন্তু মালয়েশিয়া থেকে বা সৌদি থেকে দাঁড়িয়েছে বা দুবাই থেকে দাঁড়িয়েছে, তার ভিসা কিন্তু হয়েছে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ এটা আপনাদের একটা ভালো ডিসিশন ছিল। আচ্ছা ভাই, তো এখন আমি একটু জানতে চাইবো যে অ্যাপ্লিকেশন করা, হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার পর এই ইভালের জন্য অপেক্ষা করা, ইন্টারভিউ দেওয়া, ডকুমেন্টেশন রেডি করা, তো সব কিছু এক একটা চ্যালেঞ্জের বিষয়। এর মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ আপনাদের দুজনের কাছেই মানে কোনটা মনে হয়েছে? দেখেন, এই প্রসেসটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে ফার্স্ট অফ অল স্টুডেন্ট ভিসার জন্য। কারণ যেহেতু ব্যাপারটা একটা প্রসেস বাই আসে, যেমন আমাদেরটা ইএমজিএস ছিল, ইভ্যাল ছিল, কয়েকটা ধাপ ছিল, ইন্টারভিউর ব্যাপার ছিল, মাস্ট অবশ্যই ইন্টারভিউ ব্যাপারটা ছিল। তো সব মিলায় এই জন্য ধৈর্য ধরতে হবে। আমি মনে করি যে ইএমজিএস ক্লিয়ারেন্সটা ছিল সব থেকে একটু জটিল একটা ধাপ। তো এখন ভাই এই যে এই প্রসেসটা করলেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে পেনম্যান কিভাবে সহযোগিতা করছে? অবশ্যই ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু পেনম্যান গ্যালাক্সি এবং পেনম্যান ফ্যামিলিকে অবশ্যই। পাশাপাশি স্পেশালি ধন্যবাদ জানাই আমি শামরান ভাইকে, উনি খুবই দক্ষতার সাথে ব্যাপারটা হ্যান্ডেল করছেন। আমার দুজনেরই ব্যাকগ্রাউন্ডটা সেম, আমরা এবং আমি দেখেছি কিন্তু আপনাদের অনেকবারই কথা হয়েছে, এসেছেন। হ্যাঁ, আমরা সেভারাল টাইম ওনার সাথে আসছি, বসছি, বাট উনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আসলে একটা কনসালটেন্সি ফার্মে যে আপনার স্টুডেন্ট, আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে, এটা কিন্তু শুধু ভিডিওর জন্য বলছি না, হ্যাঁ, আপনাদের কখনো মনে হয়েছে যে আমি একটা এজেন্সিতে আসছি, নাকি মনে হয়েছে এরকম যে আসলে ভাই ব্রাদারদের কাছে আসছি? অবশ্যই সবসময় মনে হয়েছে যে না, আমাদের নিজেদের মানে পূর্ব পরিচিত এরকম যে ভাই ব্রাদারের কাছে আসছে। আপনার কাছে কখনো সব সেম মনে হয়েছে? কারণ একটা এজেন্সিতে গেলে তাদের যে অ্যাটিটিউড থাকে, আমি যখন যেদিন প্রথম পেনম্যানে আসি আমার কাছে ওরকম মনে হয় না। আসলাম, বসলাম, আমি বসা লাগে না, আসার সাথে সাথে হলো সামরানবার সাথে দেখা করলাম। উনি হলো প্রথম দিনে আমাদেরকে হলো মোটামুটি 40 থেকে 45 মিনিট হলো আমাদের এই বিষয়গুলো নিয়ে হলো সময় দিছে। তো আমার কাছে মনে হয় যে আমি হলো একটা এজেন্সিতে আসছি। আমি এখানে আসার আগেও যখন আমি নিজের মতো করে ঘুরছি, বিভিন্ন এজেন্সিতে গেছি, ওয়েটিং করাচ্ছে, সিরিয়াল নিচ্ছে, বসেন, আসতেছে। এখানে আসার পর আমার ওরকম মনে হয় না। ইভেন যখন আমাদের প্রসেস চলতেছিল, আমরা কিন্তু দেখা গেছে আমি অনেক সময় রাত 9টা-10টার সময় হলো সামরামনিকে ওভার ফোনে কল দিছি, সেটার সাথে সাথে উনি হলো পিক করে আমাকে আপডেট দিছে যে ব্রাদার এই জিনিসটা এভাবে হচ্ছে, বা আমি হলো অফিস আওয়ার আপনাকে হলো এটা ইনফর্ম করে হলো জানাচ্ছি, একটু হলো আমাকে সময় দিবেন। বাট কখনোই এমন হয় নাই, হয়তো উনি ব্যস্ত আছে, আমার হলো কলটা কেটে দিছে, তার হয়তো আধা ঘন্টা বা 10 মিনিট 5 মিনিট পরে উনি আবার আমাকে কল ব্যাক করছে। এমন না যে কখনো হলো আমার কল কেটে দিয়ে আমাকে ব্যাক করে নাই। আসলে আমরা মনে করি কি একটা জার্নি, বাহিরে যাওয়া কিন্তু একটা কমপ্লেক্স বিষয় এবং এটা একটা জার্নি, রাইট? ধৈর্যের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। তো এই সকল বিষয়গুলোতে যদি আমরা এই জার্নিটাকে যদি আমরা স্মুথ করতে চাই, তাহলে আসলে দুজনকে সাপোর্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে সম্পর্কটা জোরালো হওয়া খুব ইম্পর্টেন্ট, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ একটা বিষয় যদি স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি, এই বিষয়ে স্বচ্ছতা না থাকে, আমি স্টুডেন্টকে যদি সহযোগিতা না করতে পারি, এই যে ভাই ব্রাদারের মতো সম্পর্ক এটা যদি ডেভেলপ না হয়, তাহলে আসলে না মজা নাই, আমরা এটা ফিল করি আর কি, তাই না? আপনাদের আরেকটা ব্যাপার কি আমি দেখছি পেনম্যানে, যে আপনাদের প্রত্যেকটা মেম্বার তারা চিন্তা করে যে স্টুডেন্টের প্রোফাইল, যেমন শামরান ভাই বা আপনি আমাকে যেটা করছেন, আমরা বিভিন্ন দেশে প্রথমে যখন আসি ইউএসএ বা ইউকেতে, দেন লাস্টে মাল্টাতেও আমি ভাইয়ের সাথে চিন্তা করছি। ওনারা আমাদের দুজনকেই খুব সুন্দরভাবে গাইডলাইনটা দিচ্ছে যে ভাই আপনার জন্য কোনটা চয়েস করলে বেটার হবে, আপনার প্রোফাইল, দেন আমি জব করি, ও জব করে, সবকিছু মেলায় এনভায়রনমেন্ট বা সবকিছু মেলায় ভিসার ইস্যুর কথা যদি আপনি চিন্তা করেন, এই ব্যাপার নিয়ে হ্যাঁ, ভিসার ইস্যু একটা বড় ফ্যাক্টর। সাথে অন্যান্য দেশে কিন্তু ডকুমেন্টের একটা হ্যাসেল থাকে, প্রুফ অফ ফান্ড, সোর্স অফ ফান্ড, প্রপার্টি ভ্যালুয়েশন, 30-40 লক্ষ 50 লক্ষ টাকা ব্যাংকে দেখানো, টিন, ট্যাক্স,
হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ট্রেড লাইসেন্স, এরকম বহুত হ্যাসেলের ব্যাপার থাকে যেটা কিন্তু আমাদের মালয়েশিয়াতে ফেস করতে হয়নি, তাই না? সো এই যে ভাই সবকিছু মিলে ওভারঅল 10-এর মধ্যে পেনম্যানকে কত দিবেন? আমার কথা যদি চিন্তা করেন আমি 10-এ 10 দিব, বিকজ অফ আমি আমার মন থেকে মানে ওনাদের সাথে মিশতে পারছি, এটাই সবচেয়ে কাজের ক্ষেত্রে এটাই বড় একটা পাওয়া। আর ও বলছিল যে আমরা যখন অন্য কোথাও যাই স্টুডেন্ট ভিসার জন্য, দেন একটা প্রসিডিউর মেনটেন করতে হয়, বাট এখানে আমি দেখছি যে একটা অ্যাটিটিউড, একটা বেইস্টি, তাই না, বহুত ফর্মালিটিস এটা আমি কখনো পাইনি। নট অনলি আমি এর আগেও যারা পেনম্যানের সাথে কাজ করছে আমি তাদের মাধ্যমে শুনেই পেনম্যানে আসছি। আচ্ছা, ওনারাও আমাকে সেম কথাটাই বলছে। ভালো একটা কথা বলছো। সো পেনম্যান সম্পর্কে আপনারা জানলেন কিভাবে? মানে এই যে পেনম্যান আমাদেরকে চিনলেন কিভাবে, আমাদেরকে জানলেন কিভাবে? আমি জানছি আমার ডেফোডিলে একটা ফ্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা, ও অলরেডি আপনাদের এখান থেকে ভিসা প্রসেসিং এর কাজ করছে। আচ্ছা, ও ইউএস এর জন্য কাজ করছিল। আর দেন ওকে আমি কনভিন্স করেছেন। কিন্তু আমার হলো আরেকটা কথা আছে মানে পেনম্যানের বিষয়ে, যেটা হচ্ছে আমরা যখন আসার পর আমরা প্রথমে হলো মাল্টার জন্য ট্রাই করি, প্রথমে ইউএস এর জন্য বলা হয়েছিল, তো পরবর্তীতে সামরান ভাই সবকিছু মিলাই দেখলো যে না আসলে ইউএস এ হলো প্রসেসটা হলো, আমরা প্রথমে এসে বলছিলাম যে ভাই আমরা হলো স্টুডেন্ট, আমরা নিজেদের কষ্টে হলো যেতে চাচ্ছি, আমরা ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নিব না, যেহেতু আমাদের পড়ালেখার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি বা আমাদের এই জিনিসটা দরকার, সো নিজেদের আর্নিং যেটুকু আছে ওটুকুর মধ্যে যাবো। দেন হলো ভাইয়া বলছে যে তাহলে হলো ভাইয়া ইউএস এটা হলো একটু টাফ হয়ে যাবে, কারণ প্রথম অবস্থায় হলো ওখানে ভিসা রেশিও আর যে কষ্ট হবে সেটা যেহেতু আপনারা নিজেরা আর্নিং করতেছেন সেটা আপনাদের জন্য সুইটেবল না। দেন হলো আমরা হলো আবার মাল্টার জন্য হলো ট্রাই করলাম, তো দেখা যাচ্ছে মাল্টাতেও তখন হলো রিফিউজ করা শুরু করলো। আমরা মোটামুটি 10-15 দিন সময় নিয়ে আমাদেরকে বললো যে না ভাই মাল্টাতেও হলো পসিবল না, হলো মালয়েশিয়াতে দিন। তো অন্যান্য এজেন্সি যদি হইতো তখন হলো এই বিষয়গুলো নিয়ে কি করতো যে অনেক এজেন্সি আছে, টাকা গেল তো স্টুডেন্টের টাকা যাবে, আমাদের কি টাকা যায় তো ওটা বড় কথা না, বলতো ভাই আপনার হলো আমি ইউএস হলো প্রসেস করছি আমাকে হলো 20,000 টাকা দেন, আমি মাল্টার প্রসেস করছি আমাকে 30,000 টাকা দেন। কিন্তু এখানে এরকমটা হয় নাই। টু বি অনেস্ট আমরা হলো আসার পরে হলো জাস্ট হলো যেটা করলাম সবকিছু মিলে হলো আমাদেরকে খুব ভালো সার্ভিস দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা রাব্বি ভাই আমি যদি আপনাকে বলি, শিওর আপনি হয়তো মানে আপনার যারা কাজ করছে ব্যাক এন্ডে তারা, আমি এখানে আসি জুন মাসে 2024 জুন মাসে, তো আমি ইউএস এর জন্য লামার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য, তো উনি সামথিং আমার একটা অ্যামাউন্ট আমি পেনম্যানকে সাবমিট করি, বাট আশ্চর্যজনকভাবে আমি যখন ছোট একটা অ্যামাউন্ট ও এটা সাবমিট করে ফর ইউএসএ, দেন আমরা একের পর সামান্য একটা ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফির ব্যাপার আছে। এবং আপনি জানেন কিনা আমি এটা জানি না, যখন আমরা মালয়েশিয়ার পেমেন্টটা ক্লিয়ার করি তখন ভাইয়া নিজে থেকে ওই অ্যামাউন্টটা আমাদের থেকে ব্যাক করে দিয়েছে যে আপনি এটা আপনার কাজটা হয়নি, সো আপনি এটা আমাদের পলিসির মধ্যে আছে, আমরা চেষ্টা করি যা কমিটমেন্টটা ঠিক রাখতে এবং স্বচ্ছতাটা বজায় রাখতে। বিকজ আমাদের পেনম্যানের ক্ষেত্রে আমরা সাধারণত 3-4টা দেশ আছে যেখানে কোনো সার্ভিস চার্জ নেই না, যেমন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা হচ্ছে গিয়ে মালয়েশিয়া, দুবাই, মাল্টার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না। ইউএস এর ক্ষেত্রে সার্ভিস চার্জ একটু হালকা পরিমাণ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যেখানে সার্ভিস চার্জ নেই না আমরা, এবং বিফোর ভিসা তো আমাদের চার্জও নেই, কোনো হিডেন চার্জ ওই ধরনের কোনো চার্জ নেই। কাজেই একটা স্টুডেন্টের যদি ভিসা না হয় তাহলে কিন্তু দুই পক্ষেরই লস, আপনাদের টাকা নষ্ট, সময় নষ্ট, আমাদের সময় এবং পরিশ্রম নষ্ট। কাজেই অযথা কাউকে প্রলোভন দেওয়া, স্বপ্ন দেখানো, লোভ দেখানো বা কারো 2 টাকা এদিক সেদিক করা, ওগুলো আমাদের পছন্দ না। আমরা চাই ওগুলো থেকে দূরে থাকতে, এবং দোয়া করবেন যেন এই যে আপনারা যে সুবিধাটা বা সাপোর্টটা পেয়েছেন এটা যেন আমরা সারা জীবনই বজায় রাখতে পারি, আমাদের সেটাই প্ল্যানিং ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা, আপনারা এত কষ্ট করে সময় দিচ্ছেন। ও ভালো কথা, আমরা তো একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে যদি আপনারা মালয়েশিয়াতে যান এবং আল্লাহ রহমতে ভিসা হয় তাহলে আপনাদেরকে এয়ার টিকিট আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করবো, সেটা কি রেখেছে কিনা? অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 26 তারিখে আমরা ফ্লাই করব। সো সাব্বির ভাই আপনাদের জন্য মন থেকে, প্রকৃত পক্ষেই মন থেকে অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে, এবং আমি সবসময় এই কথাটা বলে থাকি, পেনম্যানের সাথে যার যাত্রা শুরু হয় সেটা কিন্তু ভিসা হওয়া পর্যন্ত না, সেটা মরার আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ, লাস্ট জীবনের লাস্ট ব্রেথ ত্যাগ করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ সেটা বজায় থাকবে। আর যদি আল্লাহ চায় তাহলে পরকালেও বন্ধু হিসেবে দেখা হবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়ালাইকুম আসসালাম।